রাতের অন্ধকার যখন ঘনিয়ে আসে, কিছু অজানা রহস্য জেগে ওঠে, কিছু গল্প শোনা যায়, কিন্তু কখনো তা বিশ্বাস করা যায় না। কিন্তু কিছু কিছু গল্প সত্যি হয়। আজ আমি আপনাদের শোনাতে চলেছি দুটি সত্যি ভৌতিক ঘটনা। আশা করি দুটি ঘটনা আপনাদের ভালো লাগবে। কানে হেডফোন নিয়ে তৈরি হয়ে যান ভয় পাওয়ার জন্য। শুরু করছি নিশির কথার এপিসোড নাম্বার 3। ঘটনা শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ ঘটনা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন নিশির কথার চ্যানেলকে, এবং বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। আমি আপনাদের সাথে রয়েছি ঈশান। চলুন শুরু করি নিশির কথা, যেখানে গল্প হলেও সত্যি। প্রথম ঘটনা যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি নিশির কথা ফেসবুক পেজ ইনবক্সে পরশু এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন। পছন্দ হওয়ার কারণে আজ 3 নম্বর এপিসোডে আপনাদেরকে শোনাচ্ছি। তিনি যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। নমস্কার নিশির কথা পরিবার, আমি শুভ। আমার পুরো নাম শুভদীপ দাস। ঈশানদা, তোমাকে নিশির কথার জন্য একটি সত্যি হারিম করা ভৌতিক ঘটনা লিখে পাঠাচ্ছি। তুমি এটা নিশির কথার পরিবারকে শুনিও। ঘটনাটি গল্প নয়, একটি সত্যি এবং বাস্তব ঘটনা, যা আমার দাদুর সাথেই ঘটেছে। ঘটনাটি একটি মন্দিরকে কেন্দ্র করে। আমি দাদুর ভাষাতেই লিখছি। একদিন দুপুরে খাবার শেষ করে আমি আমার দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু, আমাকে তুমি একটা সত্যি ভৌতিক ঘটনা বলো তো, যদি তুমি কোথাও শুনে থাকো। তো দাদু আমাকে বললেন, বলছে দাদু ভাই, আমার নিজের সাথে একটি সত্যি ভৌতিক ঘটনা ঘটেছিল। সত্যি ভৌতিক ঘটনা বললে ভুল হবে, এটি একটি অলৌকিক ঘটনা যা অনেক বছর আগে ঘটেছিল। তো সেই ঘটনাটি আজ তোকে আমি শোনাবো। তখন আমার বয়স 30 বছর হবে। আমি একবার অফিসের কাজে পাহাড়ি এলাকায় গিয়েছিলাম। জায়গাটি ছিল ঘন জঙ্গলে ঘেরা, বেশ সুন্দর জায়গাটি। আমি সেখানে ছিলাম এক হোটেলে। দুপুর 2টোর সময় সেই হোটেলে গিয়ে আমি পৌঁছই। ম্যানেজার আমাকে আমার রুমের চাবি দেয়। ম্যানেজার খুবই ভালো লোক ছিলেন। রুমে গিয়ে হাত মুখ ধুয়ে আমি নিচে এসে ম্যানেজারকে বলি, দাদা, আপনাদের এই জায়গাটি বেশ সুন্দর আর ঘুরে দেখতে হচ্ছে বেশ। তো সে আমাকে বলল যে, বাবু দেখুন, ঘুরছেন ঘুরুন, কিন্তু দয়া করে আপনি জঙ্গলের দিকে যাবেন নাকি। আমি তাকে অবাক হয়ে প্রশ্ন করলাম যে কেন, সেখানে এমন কি রয়েছে। তো সে আমাকে ভয় ভয় বলল যে ওই জায়গাটি নাকি ভালো নয়, ওখানে নাকি ভূত প্রেতের বাসা রয়েছে। আমি তখন হেসে বললাম, দূর মশাই, রাখুন তো, কোনো ভূত ফুত নেই। বিজ্ঞান মনস্ক আমি ভূত প্রেত এসবে কিছু বিশ্বাস করতাম না। তাকে আমি বললাম যে মশাই, ভূত প্রেত আজকালকার যুগে আপনি ভূত প্রেত বিশ্বাস করেন? আপনি কি নিজের চোখে দেখেছেন মশাই? তখন সে আমাকে বলল, নিজে তো দেখিনি, কিন্তু লোকেদের মুখে আমি শুনেছি। এরপর সেখানকার আরো কিছু লোকের কাছে আমি সেই মন্দিরের কথা জানতে পারি। আমার বেশ কৌতূহল হলো, তাই সিদ্ধান্ত নিলাম পরের দিন বিকেলে সে মন্দিরের দিকে আমি যাব। যেমন কথা তেমন কাজ। পরের দিন বিকেলে কৌতূহল বশত আমি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম একটা ছোট্ট মন্দির। মন্দিরের দরজা চোখ পড়তে দেখলাম সেখানে তালা ঝুলছে, কিন্তু ভেতর থেকে হালকা ধূপের গন্ধ বের হচ্ছিল। আশেপাশে আমার কেউ নেই, অথচ মন্দিরের ভেতরে যেন কারো উপস্থিতি আমি টের পাচ্ছিলাম। আমার কৌতূহল আরো বাড়লো, তাই আমি মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ করে আমার মনে হলো কেউ আমার পেছনে এসে দাঁড়িয়েছে। পেছনে ফিরে দেখি এক বয়স্ক ভদ্রলোক, গাঢ় লাল বস্ত্র পরা, তার চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল। তার চোখের দিকে যেন তাকানোই যাচ্ছে না, এতটাই উজ্জ্বল যেন কেউ জ্বলন্ত আগুন তার চোখে জ্বেলে দিয়েছে। সেই বয়স্ক ভদ্রলোকটি আমাকে গম্ভীর কণ্ঠে বললেন, এখানে কেউ আসে না, তুমি এখানে এসেছো কেন? আমি ভয়ে তখন কথা বলতে পারছিলাম না। তার পায়ের দিকে চোখ পড়তে দেখলাম তার পা উল্টো দিকে এবং তার শরীরটা আমার দিকে। তার হাতের দিকে চোখ পড়তে দেখলাম তার হাতে একটি ছুরি।
সেই ছুরিটি নিয়ে সে নিজের পেটের মধ্যে কোপ মারতে শুরু করলো। কোপ মারতে মারতে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এই দৃশ্য দেখার পর আমি মোটেও সেখানে আর দাঁড়াতে পারিনি। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা যেন অবশ হয়ে গেল। আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি জোরে চিৎকার করে সেখানে জ্ঞান হারাই। পরের দিন নিজেকে হোটেলে বিছানায় আবিষ্কার করি। পাশে ম্যানেজার দাঁড়িয়ে আছে। সে আমাকে বলল যে আমি ওই মন্দিরের পাশে জ্ঞান হারানো অবস্থায় পড়েছিলাম। হোটেলের একজন আমাকে মন্দিরের দিকে যেতে দেখেছিল। সে ম্যানেজারকে এসে জানায়। তখন তারা আমাকে খুঁজতে যায় আর আমাকে জ্ঞান হারানো অবস্থায় পায়। আমি নাকি কাল রাত থেকে জ্ঞান হারানো অবস্থায় ছিলাম, আর সকালেই আমার জ্ঞান ফিরেছে। তাকে আমার সাথে কি ঘটেছিল বলতে সে আমাকে জানায় এটা নাকি এক পুরোহিতের আত্মা, যাকে বহু বছর আগে ওই মন্দিরের ভেতরে চলে যাচ্ছি পরবর্তী এবং শেষ ঘটনায়। আশা করি প্রথম দুটি ঘটনা আপনাদের ভালো লেগেছে। এই ঘটনাটি আমাকে একজন নিশির কথা ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়েছেন। তিনি যেমন লিখে পাঠিয়েছেন তেমনই পড়ে শোনাচ্ছি। নমস্কার সকলকে, আমি সুদীপ সরকার, লিখছি নদিয়া জেলার কোনো এক গ্রাম থেকে। এই ঘটনাটি ঘটে আমারই সাথে যখন আমি কলেজে পড়তাম। ঘটনাটি আজ থেকে প্রায় 15 বছর আগে ঘটে, মানে 2010 সাল নাগাদ। এখন আমি পেশায় একজন শিক্ষক, বাড়িতে টিউশন করে সংসার চালাই। তখন আমি নতুন নতুন কলেজে ভর্তি হয়েছি। কলেজের নাম আমি গোপন করলাম। তো কলেজে হোস্টেলে থাকার ব্যবস্থা হলো আমার। কলেজটা বেশ বড়, সেখানে যারা পড়াতেন তারাও খুব ভালো ছিলেন। হোস্টেলে পুরনো একটি রুমে আমার থাকার ব্যবস্থা নির্ধারণ হলো। আমার রুম নম্বর ছিল 13। অনেকেই বলেছিল এই রুমে আগে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, কেউ নাকি এই রুমে বেশি দিন টিকতে পারেনি। বিজ্ঞান মনস্ক আমি এই ভূত প্রেতের কথা বিশ্বাস করতাম না। প্রথম কয়েকদিন স্বাভাবিকই কেটেছিল, কিন্তু চতুর্থ দিন থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। রাতে ঘুমানোর সময় মনে হতো কেউ আমার পাশে এসে দাঁড়িয়ে আছে এবং আমাকে দেখছে। আমি ঘুম থেকে উঠে দেখতাম কেউ কোথাও নেই। কখনো জানালার বাইরে কেউ ফিসফিস করে কথা বলতো। প্রথমে ভাবতাম হয়তো এগুলো আমার মনের ভুল। একদিন রাতে আমি বাথরুম করতে যাই, বাথরুমে ফিরে এসে সবে ছুঁয়েছি, হঠাৎ শুনতে পেলাম জল পড়ার শব্দ। ভাবলাম হয়তো আমি ভুল করে ট্যাপ চালু করে দিয়ে এসেছি। ট্যাপ বন্ধ করে এসে আমি ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙে গভীর রাতে একটি গোঙানির শব্দে। ঘুম ভেঙে দেখি আমার রুমের এক কোণায় এক কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটি দেখে মনে হলো কোনো ছেলে দাঁড়িয়ে রয়েছে, তার চোখ দুটো জল জল করছে। আমার শরীর তখন ঠান্ডা হয়ে গেল এবং মনে হতে লাগলো সেই আকৃতির কাছ থেকে প্রচন্ড ঠান্ডা বাতাস রুমের মধ্যে ছড়িয়ে পড়ছে। আমি চিৎকার করতে চেয়েও আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। এই দৃশ্য দেখার পর আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং তখন আমি ভগবানের নাম নিতে থাকি এবং কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায়। পরদিন এই ঘটনা আমার পাশের রুমমেটদের বলতে তারা হেসে উড়িয়ে দেয়, কিন্তু পরের দিন রাতে আরো ভয়ানক ঘটনা ঘটলো। ঘুমের মধ্যে হঠাৎ অনুভব করলাম কেউ আমার বুকের ওপর চাপ দিচ্ছে। চোখ খুলে দেখি সেই একই ছায়া মূর্তি বিছানার পাশে ঝুঁকে আছে এবং সে রীতিমতো আমার বুকের ওপর তার হাত দিয়ে চাপ দিচ্ছে। আমি জোরে জোরে ভগবানের নাম নিতে থাকি। সব আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এরপর আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। পরদিন সকালে হোস্টেলে ওয়ার্ডেনকে জানালাম ঘটনাগুলো। তিনি বললেন এই রুমে আগে একজন ছাত্র আত্মহত্যা করেছিল। এরপর থেকেই এই রুমে অদ্ভুত ঘটনা ঘটে। কেউ বেশি দিন এই রুমে থাকতে পারে না। আমি ওই রুম ছেড়ে অন্য রুমে চলে যাই। আজও মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওই রুমটি এখন তালা বন্ধ, কেউ থাকে না সেখানে। আমি এখনো কলেজে যাই, এখনো ওই রুমটি সেই অবস্থায় পড়ে রয়েছে। এই ছিল ঈশান আমার সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। এই ঘটনাটি কোনো মিথ্যে ঘটনা নয়, এটি একটি সত্যি এবং বাস্তব ঘটনা যা আমার নিজের সাথে ঘটেছিল। আশা করি নিশির কথার ফ্যামিলির এটা খুবই ভালো লাগবে।
দারুণ দুটি ঘটনা আজকে আমরা শুনলাম। কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এই এপিসোড ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। নিশির কথাকে সাবস্ক্রাইব করে নিশির কথা ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর শুনতে ভুলবেন না শুক্রবার এবং শনিবারের রাতে নিশির কথা, যেখানে গল্প হলেও সত্যি।